নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শোনাব বাণী বসুর লেখা সৈরিনী। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প সৈরিনী। থলে দুটো দাও, বাজারে যাব। এই দেখো, একটু কুচো চিংড়ি এনো আর পেঁয়াজ কলি। কলি কিন্তু, শাক নয়। আর সাদা পাঁপড় দেখো তো। আরে লিস্ট করো, লিস্ট করো। ফরমাসগুলো এলোমেলো ছুঁড়ে মারলে হবে না। লিস্ট করার কি আমার এখন সময় আছে? হ্যাঁ, জিনিসগুলো তো রিলেটেড, মনে রাখতে অসুবিধে কি? তক্ক করো না তো। তক্ক ভালো লাগে না সাত সকালে। মেয়ে মানুষ মানেই তক্ক। কথা শুনলে মনে হয় কথা কইছে কোনো উপমন্যু নয়, নির্জলা এক উপিন। উপেন্দ্রনাথ দেব শর্মা টর্মা। এখনই শরৎচন্দ্রের চরিত্রের গলায় বলে উঠবে, তোমার ছোঁয়া খাবার খেতে আজ আমার ঘৃণা বোধ হচ্ছে। শরৎচন্দ্রের ডায়লগ মনে করতে রিনার হাসি পেয়ে গেল। ডাল ধুতে ধুতে সে ফিক করে হেসে ফেলল। শরৎচন্দ্র পড়তে দেখলেই মা রাগ করত, বলতো, অন্য কিছু না, গুছিয়ে ঝগড়া করতে শিখবি, আর আমার উপরেই শিক্ষাটা ফলাবি সবার আগে। আর দাদা বলতো, শুধু ঝগড়া নয়, ঝগড়া নয়, প্রেমালাপ করতেও শিখবে মা, বেশ গুছিয়ে প্রেমালাপ। ওই যে দেবদা, নদীতে কত জল, অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না? রিনা ঠাট্টা করে বলতো, দেখছি তোরই তো কণ্ঠস্থ মুখস্থ রে। কিন্তু না, শরৎচন্দ্রের প্রেমালাপ রসালাপ নয়। উপিন প্রমুখদের বুড়োটে সেকেলে মিটেই উপমন্যু সবাইকে টেক্কা দেবে মনে হয়। আর কি নিরস, কি নিরস! টাকা আনা পাই, কিলোমিটার লিটার ছাড়া কিছু বোঝো না, কিচ্ছু না। ধরো ধরো বন্ধুর বিয়েতে ভালো করে সাজল রিনা। এই একটু নতুন তঞ্চই শাড়ি, গয়না, প্রসাধন, আয়নায় নিজেকে দেখতেও দারুণ লাগলো। তারপর উপমন্যুর গা ঘেঁষে দাঁড়িয়ে লজ্জা লজ্জা মুখ করে অতঃপর জিজ্ঞাসা, কেমন লাগছে গো? উত্তর হলো, ন্যাকামি রাখো, তাড়াতাড়ি নাও। ন্যাকামি ঢং এই কথাগুলো যেন শুধু রিনাকে নয়, রিনার আত্মাকেও অপমান করে। ভেতরটা কুঁকড়ে যায়। মনে হয় সে নিজেকে যা ভাবছে তা সে নয়। সে যতদূর সম্ভব অকিঞ্চিৎকর, তুচ্ছ। আর উপমন্যুও তার জানা বোঝা মানুষ নয়। সে এক অন্য, একেবারে অন্য মানুষ। ভয়ে ভয়ে চোখে সে চারদিকে তাকিয়ে দেখে। ওই তো খাটের উপর জয়পুরি বেড কভার বিছানো। ভেবেছিল ওটা তাদেরই খাট, কিন্তু তা বোধহয় নয়। ও আর কারো খাট। ওখানে বোধহয় অন্য কেউ শোয়। ওই যে আলমারি, বইয়ের র্যাক, পড়ার টেবিল, খাটের পাশে লম্বা এক ফালি কার্পেট, চীনে লণ্ঠনের মতো ওই আলোর সেটটা অনেক শখ করে যেটা লাগিয়েছিল, আর মেম সাহেব নাচা ঘড়ি যেটা তার রাঙা কাকু বেলজিয়াম থেকে এনে দিয়েছিলেন। এ সমস্তই চূড়ান্ত ন্যাকামি, অর্থাৎ ভান, অর্থাৎ মিথ্যা। কানে ন্যাকামি শব্দটার অপমান প্রত্যাখ্যান নিয়ে রিনা বাইরে গিয়ে দাঁড়ায়। রান্নাঘরের দিকে চোখ পড়ে। স্টিলের কয়েকটা বাসন দেখা যাচ্ছে, ঝকঝক করছে। ক্রিসমাস কার্ডের মতো একগুচ্ছ ফুল আঁকা সাদা উনুনটা, যেটা ভীষণ প্রিয় রিনার,
খুব যত্ন করে ব্যবহার করে। এগুলোও কি ন্যাকামি? আর ওই যে রান্নাঘরের তাক গোছানো, পেতল পালিশ করা, সোডা সাবান দিয়ে রান্নাঘরের মেঝে পরিষ্কার করা ঘষে ঘষে, না, সম্ভবত এগুলো ন্যাকামি নয়, খুব কেজো গোছের ব্যাপার এসব। কাজ করো, খাও দাও, ঘুমো, কাগজ পড়ো, দু চারখানা বই পড়ো, আর হ্যাঁ, রাত্রির বেলা ডাক পড়লে সাড়া দিও। নির্ভাঁজ নির্ভেজাল প্রকৃতির ডাক। কিন্তু কেন এমন হলো? বাচ্চারা এলো না বলে? কিন্তু সেও তো তার অপরাধ নয়। ডাক্তার দিদি বলেই দিলেন, দেখুন, কোনো অসুবিধে নেই, কারোরই কোনো ডিফেক্ট নেই, কিন্তু স্পার্মগুলো কেন যে কোনো অভামকে ফার্টিলাইজ করতে পারছে না, তা ভগবানের বাবারও সাধ্য নেই বলার। আর মিস্টার দত্ত, আপনি একটু টেনশন কমান তো। মিসেস দত্ত, আপনি যেমন ভালো লাগে তেমনি করে দিন কাটাবেন। হ্যাঁ, যেমন খুশি থাকবেন। ধরুন, ইচ্ছে হলো মাথায় একটু ফুল গুঁজলেন, ইচ্ছে হলো একদিন রান্নাবান্না করলেন না, দোকান থেকে খাবার আনিয়ে চালিয়ে দিলেন। আসলে কি জানেন, অনেক সময় বড্ড গতানুগতিকতার মধ্যে আপনারা বাঁধা পড়ে যান। প্লিজ লেট ইয়োর সেলফ গো, ইট ক্যান মেক এ গ্রেট ডিফারেন্স। তা নয়তো আমি ডাক্তার হয়েও শনাক্ত করতে পারছি না ভাই আপনাদের স্টেরিলিটির কারণটা। ডাক্তার দিদি পারেননি, কিন্তু রিনা বোধহয় পারে। ওই যে উপমন্যুর স্পার্ম, ওরাও তো উপমন্যুর মতো একই ডিএনএ কোড মেনে তৈরি হয়েছে। সেই লক্ষ লক্ষ স্পার্ম রিনার গুটি কয় ডিম্ব বেচারের দিকে বাঁকা হেসে তেড়ে যায়। ওরা বলে, ইয়েস, একটা বাচ্চার বডি তৈরি করতে রাজি আছি ঠিকই, কিন্তু খবরদার, নো ন্যাকামি। তার ভেতরে ওভামদের কুঁকড়ে যাওয়াটা আজকাল টের পেতে শুরু করেছে রিনা। তাই কেন তার ঘর শূন্য, এ নিয়ে রিনার মনে খেদ থাকলেও কোনো প্রশ্ন নেই। রুটিন মাফিক খাওয়া দাওয়া শেষ করে ফুস করে একটা সিগারেট ধরিয়ে সোফায় একটু কাত হলো উপমন্যু। এটা ওর উত্তর 40 সাবধানতা, ডাক্তারের পরামর্শ, অক্ষরে অক্ষরে মেনে চলে। সিগারেট আর মদ্যও বারণ, সে বারণটা অবশ্য সে শোনে না। এইবার চানে ঢুকবে রিনা। চুল খুলতে খুলতে আর চোখে দেখল উপমন্যু উঠে পড়ছে। যাক, এইবার বেরোবে, বেরিয়ে যাবে। বেরিয়ে যাচ্ছে। মস্ত বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রিনা উপমন্যুর পরিত্যক্ত সোফাটায় বসে পড়ল। শুধু চুলের বিনুনিই খুলছে না, যেন সারা শরীরে তার অঙ্গের সঙ্গে অঙ্গ, প্রত্যঙ্গের সঙ্গে প্রত্যঙ্গ বিননো ছিল। স্নায়ুতে স্নায়ুতে জড়িয়ে গিঁট পড়ে গিয়েছিল। এখন সেই সব গিঁট খুলছে সযত্নে, জট ছাড়াচ্ছে, বিলি কাটছে। কি আরাম, কি অসহ্য মুক্তির আরাম। অনাবশ্যক একটা লাফ দিয়ে উঠে দাঁড়ায় রিনা। তারপর চুলের ভিতর দিয়ে চিরুনি চালাতে চালাতে আরামে চোখ বুজে আসে। কিন্তু সেই কুঁড়েমিকে এক ভ্রুকুটিতে তাড়িয়ে সে বাথরুমে ঢুকে যায়। লাল বালতিটাকে কলের তলায় বসায়, তারপর ম্যাচিং লাল মগটা গপ গপ করে ডুবিয়ে এন্তার জল ঢেলে যায় গায়ে। সাবান লাগাতে লাগাতে যতক্ষণ না গাদা ফেনায় গোটা শরীরটা ভরে যায়, ততক্ষণ সাবানটাকে ছাড়ে না। চন্দনের গন্ধে বাথরুমটা ভরে যায়। তারপর
নিজের ঈষৎনত বুক তুলে ধরে সাবান দিয়ে ধোয়ার নামে অনেকক্ষণ আদর করতে থাকে সে। অঞ্জলিটা ঝটপট মুঠো করে পদ্মকলির মতো আকার করে দেখে, না, বেশ সুললিত সাবলীল আছে মুঠো, গেট পড়া শক্ত আড়ষ্ট হয়ে যায়নি এখনো। তেমন গরম এখনো পড়েনি, তাই চুলটাও তেমন করে ভেজায়নি সে। সরু একটা সিঁদুরের রেখা আর একটা কুমকুমের টিপ পরলেই মুখখানা বেশ হেসে ওঠে। সামান্য একটু ক্রিম ঘষে নেয়। পাট ভাঙা একটা হালকা কমলা রঙের শাড়ি ছাপা পরতে পরতে নিজেকে ভীষণ ভালো লাগতে থাকে তার। মনে হয় আদর করুক, কেউ তাকে একটু আদর সোহাগ করুক। নিজেকে নিজের মুখটাকে চুমো খাওয়ার জন্য অনেকক্ষণ এপাশ ওপাশ ফিরে বৃথে চেষ্টা করে সে। তারপর একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে 1 কাপ দুধ খায় চকোলেট দিয়ে। ঠান্ডা ঠান্ডা, ঢালা উপর করে করে ফেনা ওঠানো। গান চালিয়ে দিতে হবে এখন তাকে, মাস্ট। অখিল বন্ধু ঘোষের ক্যাসেটটা বাছে সে। তারপর একটা পত্রিকা হাতে নিয়ে সোফাটায় পিঠ এলিয়ে বসে। নিচু একটা বেতের মোড়া টেনে আনে সামনে, তার উপর পা দুটো তুলে দেয়। তারপর বইয়ের পাতায় চোখ রাখে। এখন গানের দিকেই তার মন পুরোটা চলে যাবে, না গল্পের বিবরণে মন হারাবে, সেটা নির্ভর করছে সম্পূর্ণ গায়ক আর লেখকের আপেক্ষিক কেরামতির ওপর। তবে সত্যি কথা বলতে কি, সুরও নয়, সাহিত্যও নয়। আসলে তার মন ডুবে যায় একটা মনোরম অনুভূতির সাগরে, যার জলরাশি সুর, তাল আর সাহিত্য রস দিয়ে তৈরি। কি পড়ল, কি শুনল, সেগুলো তার মনে থাকে আবছাভাবে। শুধু হৃদয়ের ভেতরটা কুলে কুলে ভরে যায়। হৃদয়ের এই রকম টইটম্বুর অবস্থাতেই দরজার ঘণ্টাটা সেদিন পাখির গলায় ডেকে ওঠে, কুপ কুপ কুপ। ম্যাজিক আইতে চোখ রেখে কাউকে দেখতে পেল না রিনা। অগত্যা ছিটকিনি খুলে একটু ফাঁক করতেই হলো দরজাটা। প্রথমেই একটা সাদা ঝলক। বাইরের সকাল 10টার প্রখর আলো আর সাদা শার্ট, সাদা প্যান্টের সুহৃদ ঝলক। তুমি তুমি এখানে? তুমি হঠাৎ? আশ্চর্য হয়ে আনন্দের তুঙ্গে উঠে গিয়ে রিনা কোনো মতে বলল। কোনো কথা না বলে প্রাণখোলা হাসিতে মুখ ভাসিয়ে ও ভেতরে ঢুকে এলো। হাতের ব্রিফকেসটা দেখিয়ে বলল, ভালো বিজনেস হয়েছে আজ। হ্যাঁ, এখন আমি একটু বিশ্রাম এবং 1 কাপ ভালো দেখে ধোঁয়া ওঠা চা অর্জন করেছি, তবে তোমার হাতের। কি আশ্চর্য! আরে বসো না, বসো আগে। আহ্লাদে কিশোরীর মতো শরীর মুচুড়ে রিনা বলল। ও বসে আছে। আধা অন্ধকার বসার ঘরটায় আলো জ্বলছে বলে মনে হচ্ছে। ওর হাত পা নাড়াচাড়ার মধ্যে একটা হালকা অ্যাথলেটিক ভাব আছে। যে কোনো মুহূর্তে উঠে দাঁড়াবে, সরে এক সোফা থেকে আর এক সোফায় যাবে, কি এক লাফে পৌঁছে যাবে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এই লঘুতাও পেয়েছে যোগ থেকে। রোজ যোগ করত। গ্যাসে চায়ের জল বসিয়ে দরজার ফাঁকটুকু দিয়ে ওর দিকে তাকিয়ে রিনা বলল, এখনো চালিয়ে যাচ্ছ? কি বলো তো? যোগ? বাহ, ওটা তো আমার প্রকৃতির দ্বিতীয় অংশই হয়ে গেছে। হ্যাঁ, সেকেন্ড নেচার বলতে পারো। চালাবো না? যোগ বাদ দিয়ে আমার দিন শুরুই হয় না। খবরের কাগজের পাতা উল্টোচ্ছে। খড়মড় খড়মড় একটা শব্দ হচ্ছে। ওর ছোঁয়াচেই যেন রিনার পদক্ষেপেও কেমন একটা হালকা ভাব এসে যায়।
ভেতর থেকে কি একটা ঢেউয়ের মতো ফুলে ফুলে উঠছে। তার মনে হয় না যে 9 বছর বিয়ে হয়ে গেছে। আগের চেয়ে ভারী আর হালকা হয়েছে শরীর। শাড়িটা আগোছালো। ভুলে যায় সে পুরো মানুষটাই। যত চেষ্টাই করুক আগের মতো লাবণ্যময় কিছুতেই হতে পারে না। ধোঁয়া ওঠা 2 কাপ চা একটা সাদা ট্রেতে। এই দেখো কেমন তোমার সঙ্গে ম্যাচ করা ট্রে, ম্যাচ করা কাপগুলো। আরে তাই তো। হ্যাঁ, কিন্তু আসল কথাটা বলছো না কেন? একদম আসল কথাটা। কি কথা? তুমি যে নিজেই আমার সঙ্গে ম্যাচ করা, তাই বাকিগুলো আপনি ম্যাচ হয়ে যায়। ধুৎ। দেয়ালে টাঙানো গোল আয়নার দিকে তাকাবার চেষ্টা করল রিনা। দেখতে পেল না। কিন্তু আয়নার দিকে তাকাবার দরকার কি? নিজের বোধ দিয়েই তো নিজেকে চিনে নেওয়া যায়। ভাঙা চোরা থ্যাতলানো ধামসানো দাবড়ানো এই রিনা কি ওর সঙ্গে মানানসই হতে পারে? হঠাৎ কয়েকটা লাল গোলাপ ঝলসে ওঠে ওর হাতে। ও বলে, দেখো তো এগুলো ম্যাচ করে কিনা। গোলাপের আরক্ত সংরাগ ওর হাত থেকে তার হাতে ক্রমে তার সর্বাঙ্গে চারিয়ে যাচ্ছে বুঝে। রিনা কাছে, আরো কাছে, আরো কাছে যেতে থাকে। ঘন, আরো ঘন হয়ে যায় দুজনে। ধরা গলায় রিনা বলে, ছাড়ো, এবার ছাড়ো। তোমার মনে আছে রিনা, সেই সব দিন, ঋণ ঋণ দিন, যখন কলেজের পেছনের দরজা দিয়ে পালিয়ে তুমি আর ডাক্তারদের চেম্বার পালিয়ে আমি, মনে আছে? সেই রোদের গন্ধ, বাতাসের রং, আর ভিক্টোরিয়ার পুকুরের সেই যমুনা যমুনা জল, মনে আছে? রিনা মন্ত্রমুগ্ধের মতো বলল, মনে আছে। সেই অনন্ত চিনে বাদাম, আইসক্রিমের সেই ঘনমধুর, উট্রামের গোল ঘরের সেই মহাকাশ, মনে আছে? আর ঘাসের তবকে মোড়া মাঠের উষ্ণতা, মেঘের তবকে মোড়া দুপুরের দুপুরারি, হিমের তবকে মোড়া। রিনা দেখল ওর চোখ চকচক করছে। ওরা পুরুষ কখনো কাঁদে না, ওদের নাকি কাঁদতে নেই। কিন্তু সে তো মেয়ে, নেহাতি মেয়ে, তাই তার চোখ উপচোচ্ছে। উপচোতে দিল সে, আর তখনই এলো সেই চুমো, যা সকাল থেকে সে নিজেকে দিতে চেয়েছিল নিজে, ব্যর্থ হচ্ছিল বারবার। জলের ফোঁটাগুলো গাল বেয়ে নেমে এসে ঠিক যেখানে থেকে গানের কিনারা বেয়ে শূন্যে ঝাঁপিয়ে পড়ে সেই কিনারে, এ কিনার থেকে ও কিনারে, চোখের পাতায়, কানের লতিতে। তারপর ঠোঁটের কুল থেকে মুখের গভীরে ক্রমশ প্রবিষ্ট হয়ে যেতে থাকে, ক্রমশই। শেষ বিকালে সমস্ত প্রকৃতি আবির মাখে। ছাদে না উঠলে প্রকৃতি দেখা যায় না এখানে, কিন্তু কেমন করে যেন তার নজরে একটা টেলিস্কোপ পেরিস্কোপ জাতীয় কিছু ভেসে যায়।
সে দেখতে পায়, ওপরে এবং নিচে সব। গোটা পারিপার্শ্বই যদি হোলির রঙ্গভূমি হয়ে যায়, তো না দেখে উপায় কি? আসলে প্রেমই আমাদের দিয়ে যায় এক ধরনের সুস্বাস্থ্য, যাতে করে শরীরটা থাকে সতর্ক, সব সময়ে চনমনে। প্রেম আরও দেয় এক অদ্ভুত অভিনিবেশ। গোটা পৃথিবীর অন্তর্নিহিত খেলাটা পরিষ্কার বোঝা যায় যেন। হঠাৎ যেমন একটা শক্ত পাটিগণিতের অঙ্ক সোজা হয়ে গেল। বেশ হেসে হেসে, ভালোবেসে বেসে সেই সব প্রতিদিনের কর্তব্য কাজগুলো করতে থাকে রিনা, যেগুলো ভুতুড়ে রকমের বিশ্রী লাগতো আগে। যেমন বালিশের ওয়াড় পরানো, মশলাপাতির কৌটো পরিষ্কার করা, নেতা ফুটিয়ে কাপ, অ্যাস্ট্রে এগুলো সব পরিষ্কার করা। এবং এবং হঠাৎ টিপ পড়েছ যে? বাঁকা চোখে উপিন। হঠাৎ এ সময় এত সাজ? ভুরু কুঁচকে উপিন। আশ্চর্য, টিপ না পড়াটা কোনোদিন চোখে পড়েনি, আর পড়াটাই চোখে পড়ল। তাও টিপ, কপালে হাত চলে যায়। তাই তো, টিপই তো। কালকে ম্যাজেন্টা রঙের একটা টিপ। হ্যাঁ, ঠিক আছে, টিপ লাগিয়েছি, কিন্তু সাজ, সাজ কই? সেই একটা কলকা ছাপের সুতির শাড়ি, সেই সঙ্গে ব্লাউজও সামান্য একটু মাড় পড়েছে, কি ইস্ত্রি পড়েছে? হবেও বা। অন্য মনেই এসব করে গেছে রিনা। তবে এগুলো কিছু না, আসলে ভালো লাগার রং লেগেছে গায়ে, হোলির সন্ধ্যাবেলার আবিরের মতো। খুশির প্রসাধনীতে মুখ হাতের চামড়া মসৃণ হয়ে উঠেছে। ওসব শাড়ি টাড়ি টিপফিপ কিছু নয়। কেউ কি এসেছিল? কেমন একটা সন্দেহের ছোঁয়া উপিনের গলায়। কে এসেছিল আজ? ক্রমশ আরো জোরালো, আরো নিশ্চিত হতে থাকে প্রশ্ন। রিনা বলে, কে আবার আসবে? না, তাই জিজ্ঞেস করছি। ঠিক যেন মনে হলো আমি ঢুকবার 2 মিনিট আগেও কেউ ছিল, কেউ এসেছিল। অনেক কথা বলে ফেলেছে। চটপট সে মোজা ছাড়ায় পা থেকে, জুতোর মধ্যে ঢোকায় মোজাগুলো, বাড়ির চটিতে সন্তর্পণে পা গলায়, তারপর কুকুরের মতো হাওয়ায় নাক ঢুকিয়ে ফোঁস করতে করতে শোবার ঘরে চলে যায়। চা করতে করতে হেসে ফেলে রিনা। টের পেয়েছে ঠিকই, কিন্তু যার জন্য নাক ফোঁস করা, সেই কাঁঠালি চাপা যে তার বুকের খাঁজে। কেমন করে তার সন্ধান পাবে ভদ্রলোক? এসেছিল, সত্যিই তো এসেছিল। উপমন্যুর অনুপস্থিতির সময়টাই ওর প্রেজেন্ট প্লেস করবার সময়। তবে কবে কখন ঠিক কোন মুহূর্তে ও আসবে সেটা বলা থাকে না, জানাও যায় না। সত্যি কথাই, ও তো ইচ্ছে মতো আসতে পারে না। কাজের মাঝে সময় করে ওকে আসতে হয়। কবে সে সময় পাবে সে কথা কি ওই জানে? হয়তো হয়তো কোনোদিন একটা শিরশিরে মতো হাওয়া বইল, চৈত্রের শেষের দিকে কি শরতের গোড়ায়, যেরকম একটা মন কেমন করা হাওয়া দেয়, রিন রিন ঠিন ঠিন দিন। হয়তো সারা সকাল ধরে নিজেকে প্রস্তুত করল রিনা। প্রস্তুত মানে কি? সাজগোজ? দূর, ঘর দুয়ার গোছানো, লেপা পোঁছা? দূর, ভালো ভালো টিভিতে শেখানো খাবার দাবার করা? দূর তোর। না না,
ওসব কিছুই লাগে না। চোখের কাজলও দেখে না, দেখে চোখের ভেতর। বাড়ির সাজসজ্জার মধ্যেও কিছু দেখে না, দেখে যেটা তার নাম ছটা। প্রভা, দ্যুতি, রিনার। রিনা নামক মানুষের বিশেষ ঋণাত্বের যে ছটা তার মধ্যে থাকে, চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটাই ওর অনুভব, আনন্দিত অনুপ্রাণিত হয়ে ওঠার অবলম্বন। আর কিছু লাগে না। আর খাবার দাবার, পাছে রিনার কষ্ট হয় অসময়ে খাবার খুঁজতে, তাইও পেট ভরিয়ে আসে। আর তেমন ভালো ভালো জিনিস খেলে নিয়ে আসে রিনার জন্যে। রিনা বলে, ছি 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 ছি, এমন একগোছা অর্কিডের পাশে তুমি তেলে ভাজা নিয়ে এলে। আরে, তেলে ভাজা বলে কি ফেলনা নাকি? হ্যাঁ, কাচের কেসের মধ্যে রাখে আগে। কড়া থেকে ঝুড়িতে পড়তে পায় না এমন কাটতি। ও, তাহলে শোকেশে কোনগুলি যায় শুনি? শোকেশেরগুলো বিক্রির না, ওগুলো বিজ্ঞাপন। তা তুমি যদি বলো তো ফিরিয়ে নিয়ে যাই। বেগনি অর্কিডের ফুল দেখেই আমার খিদে মিটুক। ইস, কই ঠোঙাটা দেখি একবার, গরম আছে কিনা। তেলে ভাজার সঙ্গে চাটাই ভালো জমে, কিন্তু তৈরি করতে একটু দেরি লাগবে। একটু হাঙ্গামা বলে কফির জেদি ধরবে ও। এমন করবে যেন কফির জন্য প্রাণটা কাতরাচ্ছে ওর। কফি ছাড়া অন্য কোনো পানীয় যেন ওর চলে না। তুলনা করছে না রিনা, কিন্তু উপমন্যুকে কিছু তৈরি করে দিতেও ভেতরটা যেন ভয়ে টিপ টিপ করে, কিংবা বিরক্তিতে গাটা কিসকিস করতে থাকে। এই যেমন, চাটা কে করেছে? আমি। কেন? চিনি নেই। এ রুটিটা কে সেঁকেছে? হ্যাঁ, আমি। আবার কে? এ তো একেবারেই চামড়া। আলুর দমটা কে রেঁধেছে? হ্যাঁ, কেন? নুন বেশি, আলু আর একটু সেদ্ধ হতো। কোনো হোটেলে ফুড টেস্টারের চাকরি নিক না তার চেয়ে। প্রতিটি খুঁটিনাটিতে এত খুঁত ধরার বাতিক যদি। এতই কি খারাপ রান্না করে রিনা? ধরে বেঁধে কোনোদিন রান্না শেখেনি হয়তো, কিন্তু দেখে দেখে শুনে শুনে শেখাও তো শেখা। ভয়ের চোটে না চেখে রান্না নামাতেই পারে না রিনা। চেখে মনে হয়, এই রে, নুনটা একটু বেশি হয়েছে। ঝপ করে একটু চিনি দিয়ে দেয়। আবার চাখে, এই রে, একটু মিষ্টি হয়ে গেল, দে একটু জল ঢেলে। যা, ঝোলটা শেষে পাতলা হয়ে গেল। শেষে একটু ময়দা গোলা, একটু ঘি, একটু গরম মশলা দিয়ে গলদঘর্ম হয়ে যে জিনিসটা সে নামায়, সেটাকে যদি উপিন যাচ্ছে তাই একটা নামে ডাকে, তাকেও দোষ দেওয়া যায় না। ভয়, আসল কথা ভয়। স্নায়বিক ভয় একটা কাজ করে তার কাজকর্মের পেছনে। অথচ ভয় পাওয়ার তো কথা নয়। টানা 3 বছর পরিচয়ের পরেই তো তাদের বিয়ে হয়েছে। তখন তো মনে হয়নি এমনি ভয় হবে। আর তাছাড়া এমনি এমনি যখন সে নিজের ভালো লাগায় শখে কিছু রান্না করে, যেমন ছোলার ঘুগনি কি বাঁধাকপির কোপ্তা, দিব্যি তো হয় জিনিসগুলো। তখন ও তো বলে, তুমি করেছো, দারুণ। আমি করেছি বলেই হয়তো দারুণ, নাকি? আরে, আমি তো ভাবতেই পারিনি তুমি করেছো।
আমার বাড়িতে আমি করব না তো কি, বড় হোটেলের শেফ এসে করে যাবে? হ্যাঁ। হ্যাঁ, তা কেন? ওইসব হারুর মা নাড়ুর মা থাকে না, ভাবলাম হয়তো তেমন কেউ। তা সে যেই করুক, ফ্যান্টাস্টিক হয়েছে। কই দেখি আর একটা। আর একটা করতে করতে দুজনে মিলে সব সাবার। ফুড টেস্টার মশাইকে দিয়ে আর যাচিয়ে নেওয়া হয় না জিনিসটা সত্যি সত্যি উতরল কিনা। 1 এপ্রিল যে রিনার জন্মদিন, সেটা ও ছাড়া পৃথিবীর আর সব্বাই ভুলে মেরে দিয়েছে। সেই কবে মা জন্মদিনে ঠাকুরবাড়ি পুজো পাঠাতো আর পায়েস রাঁধত। একবার 7-8 জন বন্ধুকে শখ করে নেমন্তন্ন সে করেছিল। মাকে কত সাদাসাদি করে, ভালো ভালো রান্না হলো, দোকান থেকে কেক টেকেও এলো, আইসক্রিম, পিঙ্ক নতুন ফ্রক, রিনাও পরে রেডি। হায় রাম, একটা বন্ধুও এলো না। মা তো রেগে লাল। ভালো করে বলতে পারিসনি? আমাকে না হোক এত খাটালি, এই এত খাবার দাবার কি হবে এখন? হ্যাঁ। এদিকে তার যে অপমানে অনাদরে চোখ ফেটে জল এসে গেছে, সে খেয়াল মায়ের নেই। পরদিন স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে ঝগড়া করতে গিয়ে আর এক ফ্যাসাদ। সে কি রে? আরে আমরা তো ভেবেছিলাম এপ্রিল ফুল করছিস। সত্যি সত্যি তোর জন্মদিন 1 এপ্রিল? তুই সত্যি সত্যি নেমন্তন্ন করেছিলিস? হে মা, ভাগ্যিস। ভাগ্যিস কেন? না, 8 জনে মিলে ঠিক করেছিল একটা টুপি পাঠাবে, ফুল ক্যাপ আর কি। তা শেষ পর্যন্ত সেটাও হয়ে ওঠেনি। এমন বিদঘুটে জন্মদিন কে মনে রাখে? কিন্তু হ্যাঁ, একজন, সেই একজন ঠিক মব রঙের চমৎকার সিল্কের শাড়ি নিয়ে এসেছে। জন্মদিন তো তবু একরকম, বিবাহ বার্ষিকীতেও মনে করে একগোছা লম্বা লম্বা ফুল আর সেই চমৎকার জয়পুরি মিনের গয়না নিয়ে এসেছে। ঠিক ওই গয়না, ওই শাড়ি রিনার সাংঘাতিক পছন্দ ছিল। উপমন্যুর এক বন্ধুর বিয়েতে উপহার কিনতে গিয়ে সে দেখেছিল। এক এক সময় এমন হয় না যে মনে হয় ওই জিনিসটা না পেলে মরে যাব, জীবন বিস্বাদ হয়ে যাবে, এ সেই রকম চাওয়া। কিন্তু মুখ ফুটে অপু মন্যুকে বলতে ইচ্ছে হয়নি। ওর টাকা, ওর রোজগার, ওর হিসেব, আর ওর খেয়াল, ওই বুঝুক। উপমন্যুকে বলা হয়নি, কিন্তু ওকে কি বলা হয়েছিল? অবশ্য রিনার মনে নেই। সে কথাই তো গলগল করে বলা হয়ে যায়, হিসেব থাকে কি? কিন্তু বিবাহ বার্ষিকীর উপহার নিয়ে রিনা খুবই রাগারাগি করেছিল। বলেছিল, এমন করছো যেন বিয়েটা তোমার সঙ্গেই হয়েছে। মুখটা বেচারির একটু ম্লান হয়ে গেল, কিন্তু হারবার পাত্র নয়। অমনি ঝলমল করে বলে উঠল, হারুর মা, কেউ কি এসেছিল আজ দুপুরে? উপমন্যুর ভাবটা যেন এই হঠাৎ কথাটা মনে হয়েছে তাই এমনি জিজ্ঞাসা করছে, কিন্তু ভেতরটা তার উৎকর্ণ উদ্গ্রীব হয়ে আছে। হারুর মাও তেমন, হেঁকে বলল, ও বৌদি, দুপুরে কেউ এসেছিল নাকি? তারপর বাবুর দিকে ফিরে বলল, আমার তো আবার পেটে ভাত পড়লেই ঘুম ধরে গো বাবু। আচ্ছা আচ্ছা, হয়েছে, বাবু বিরক্ত গলায় বললেন। অবশেষে নিজেরই এক বন্ধুকে কাকুতি মিনতি করে উপমন্যু কিন্তু কিন্তু করে বলেই ফেলে,
খুব ছোট লাগে নিজেকে, কিন্তু কি আর করা যাবে, এ যে প্রাণের দায়। বারেন প্লিজ, তোর কলেজ তো সকাল সকাল ছুটি হয়, একটু আমার বাড়িটা ঘুরে যাস। সে আবার কি, দুপুরবেলা তুই কোথায়? হ্যাঁ, আমি নাই থাকলাম, ও তো থাকে। ও কে? তোর স্ত্রী রিনা? হ্যাঁ। তা আমি হঠাৎ তোর অনুপস্থিতিতে তোর শ্রীমতীর কাছে যেতে যাব কেন? আচ্ছা পাগল তো। না মানে এই, অনেকক্ষণ তো একা একা থাকে, বুঝতেই পারছিস, একেবারে যুবতী মেয়ে, একলা। ও তাই বল, পাহারা দিতে পাঠাচ্ছিস? তা বলতে পারিস। ব্যাপারটা ঠিক কি বলতো? না মানে, ওকে আজকাল কেমন কেমন লাগে, যেন মনে হয় ওর লাইফে অন্য কেউ, মানে অন্য কারো প্রবেশ ঘটেছে। তাই বলো, আমাকে টিকটিকি লাগাচ্ছ, তারপর আমাকেই আবার সন্দেহ শুরু করবে? মাফ করতে হলো ভাই, এসব গোলমেলে ব্যাপারে আমি কিন্তু নেই। আর তাছাড়া রিনাই বা কি মনে করবে তোর অ্যাবসেন্সে গেলে? কথাটা সত্যি, তবু বন্ধুর পীড়াপিড়িতে রাজি হয়ে যায় বারিন। ভর দুপুরবেলা রিনার বেল বেজে ওঠে, কুপ কুপ কুপ। খুলে, আরে আপনি, ব্যাপার কি, আসুন। আলু থালু রিনা বলে ওঠে। আর বলবেন না, সাংঘাতিক জ্যাম। 1 ঘন্টা বসে বসে তিতিবিরক্ত হয়ে ঘেমে নিয়ে পড়লাম। কোথায় একটু কাটিয়ে যাই ভাবতে ভাবতে উপমন্যুর কথা মনে পড়ল, কিন্তু প্রচণ্ড তেষ্টাও পেয়েছে। 1 গ্লাস জল খাওয়াবেন? ঠান্ডা। খাওয়াবো, কি আশ্চর্য। আরে বসুন বসুন। পাখাটা চালিয়ে দেয় রিনা। ঠান্ডা জল আনে, চা করবে কিনা জিজ্ঞাসা করে, মিষ্টান্ন বার করে, তারপর বারিনের আপত্তিতে আবার ঢুকিয়ে রাখে। কিছুক্ষণ গল্প করে তারপর বারিনও কথা খুঁজে পায় না, রিনাও না। বারিন বলে, এইবার দেখি জ্যামটা ছাড়লো কিনা। না রে উপমন্যু, ঠিক দুপুরবেলা তো গেলাম, একেবারে দ্য টাইম ফর দ্য অ্যারাইভাল অফ পরকিয়া। তো 1.25 ঘন্টা ছিলাম, কেউ এলো না তো। আর তোর বউকে দেখেও তো মনে হলো না কারো প্রতীক্ষা করছে। খুব সভ্য ভদ্র বউ তোর, যাই বলিস। হ্যাঁ। বন্ধুর প্রশংসায় খুশিও হয় অপমন্যু, আবার কোথাও যেন একটু আহতও হয়। বলে, এ উপকারটা কর প্লিজ, একটু লেগে থাক। কিন্তু আর একবার গেলে তো ও আমার সম্পর্কে কিছু খারাপ ভাববে। রিনা কিন্তু কিছুই ভাবল না, কারণ বারিনের বেচারি বেচারি অপ্রস্তুত অপ্রস্তুত বিরস মুখখানা দেখেই বোঝা যাচ্ছিল সে উপরোধে ঢেঁকি গিলছে, খুবই অস্বস্তিতে আছে। রিনা হাসি মুখে বলল, আজকেও জ্যাম তো? হ্যাঁ। অর্থাৎ ছুতোটা ওই জুগিয়ে দিল। আচ্ছা বেশ, অসুবিধায় পড়লে চলে আসবেন বইকি। তারপর জল এলো, শরবত এলো, বিকেল গড়াতেই চা এলো, সঙ্গে ডালমুট, রসগোল্লা, সয়াবিনের ঘুগনি। তৃতীয় দিন জল শরবত এসব সরবরাহ করে রিনা বলল, আপনার জন্যে কতগুলো পত্রিকা এনেছি, যদি আমি ভেতরে একটু বিশ্রাম করি গিয়ে
কিছু মনে করবেন না। সে হাতের পাতা দিয়ে একটা হাই আড়াল করল। চতুর্থ দিন হাজার কাকুতি মিনতি করেও উপমন্যু বারিনকে আর পাঠাতে পারল না। তবু সে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে বারিন বিষয়ে রিনার মন্তব্যগুলো শোনায়নি। আজ দুপুরে তোমার বন্ধু বারিনবাবু এসেছিলেন, নাকি ট্রাফিক জ্যামে আটকে হাঁপ ধরছিল? একটু চুপ। তারপরে, তাই ভদ্রলোক আমাদের বসার ঘরটা একেবারে জ্যাম করে দিয়ে গেলেন। হাঁপও ধরালেন ফাউ হিসাবে। কেন, তোমার কি কেউ আসার ছিল? উপমন্যুর ধারালো প্রশ্ন। আসবার আর কে থাকবে ভুবন ছাড়া? তা ভুবন তো আর বসার ঘরে বসে না, বসে কলতলায় বাসনের পাঁজা নিয়ে। আজ না, তোমার বারিন বন্ধু আবার এসেছিলেন গো। অনেকক্ষণ গল্প হলো। জানো, তুমি ওর থেকে নাকি অঙ্কে টুকেছিলে স্কুলে পড়তে। এ মা, তুমি টুকলি? উফ, খাবার বারিন। বুঝলে, তোমার বন্ধুর কি আমাকে মনে ধরল নাকি বলো তো? নিজের ঘরে তো বউ আনলেই পারে, পরের বউয়ের কাছে ঘুরঘুর কেন? ছি ছি। বারিন আমার ছোট্টবেলার বন্ধু, তা জানো? ওই ছোট্টবেলার বন্ধুরাই বন্ধুদের বউ নিয়ে বেশি হ্যাংলামি করে। হ্যাঁ। ইস, নিজেকে ভাবো কি? কি আবার ভাববো? আমি যা তাই, স্রেফ একজন পরের বউ। এহেন প্রতিক্রিয়ার পর বাল্য বন্ধুকে টিকটিকিগিরি করতে পাঠানোটা ঠিক বন্ধুজনোচিত কাজ বলে মনে হয় না। তখন উপমন্যু নিজেই হঠাৎ ভীষণ শরীর খারাপের অজুহাতে দুপুর 2:30-টের সময় বাড়ি ফেরে। দরজা খুলে দেয় হারুর মা। বলে, ভালোই হয়েছে বাবু, আপনি এসে গেছেন। বৌদি ভীষণ বমি করতেছে গো, যা খাচ্ছে উগরে দিচ্ছে, যা খাচ্ছে। সে কি, কখন থেকে? কখন মানে, আজ কদিন থেকেই তো এমন করতেছে, ডুমডুমার বমি। আরে কি খেয়েছিল? ফুচকা টুচকা, আলু কাবলি? কই, না তো বাবু, আমি তো দেখিনি। দেখো, এখন ঘরে যাও। রিনার চোখের কোলে গভীর কালি, যেমন শীর্ণ দেখাচ্ছে। বুকের সামনের কাপড় ভিজে টুসটুস করছে। কি ব্যাপার? তোমারই বা কি ব্যাপার? বিকেল হতে না হতেই ডাক্তার মিসেস কারনানি বললেন, ওহ, অ্যাট লং লং লাস্ট মিস্টার দত্ত, আপনার একটা ছোট্ট অনুপরিমাণ স্পার্মও প্রচণ্ড ফাইট করে তার কাজটি করতে সফল হয়েছে। তবে এখন সাবধান, বিয়ের অনেক দিন পরের কনসেপশন তো। কালি পড়া চোখ কিন্তু উদ্ভাসিত, যেন রাজ্য জয় করেছে। উপমন্যু আড়ে আড়ে দেখে, তার বুকের ভেতর পাথর। পাথরগুলো ডিনামাইট বিস্ফোরণে উড়িয়ে দেওয়া দরকার, কিন্তু সে পারছে না, কিছুতেই পারছে না। অবশেষে যথাসময়ে একটি সুস্থ সবল 8 পাউন্ডের পুত্র সন্তান রিনা প্রসব করে। কোনো জটিলতা নেই, খুব সহজ নির্গমন। আজকাল চট করে এমনটা দেখাই যায় না, বিশেষ করে এত পরের জাতক। বাচ্চাটার কান্নাটাও অদ্ভুত, যেন কাঁদছে না, গমক দিয়ে দিয়ে হাসছে। উপমন্যু যখন শোনে তার পত্নীর প্রসব ক্লান্তি কেটে গেছে,
তখন সে কেবিনে যায়। অস্বস্তিতে নাড়াচাড়া করে উপহারের রজনীগন্ধা, তারপর নিচু হয়ে স্ত্রীর চোখে অন্তর্ভেদী দৃষ্টি রাখে। কঠিন অনম্য স্বরে এতদিনের পুষে রাখা প্রশ্নটি করে, বাচ্চাটার বাবাকে? চমকে ওঠে রিনা, কিন্তু পরক্ষণেই সরিয়ে নেয় শিশুটির জাত বস্ত্রের ঘোমটা, আর সঙ্গে সঙ্গে স্বামীর চোখে লাফিয়ে ওঠে নির্ভুল প্রতিবিম্ব তার নিজের। জিজ্ঞাসা মুছে যাওয়া, বোকা বনে যাওয়া সেই মুখের দিকে ক্লান্ত চোখে তাকায় রিনা। ফুঁপিয়ে উঠে বলে, কে আর? এক মিথ্যে মিথ্যে উপমন্যু, মিথ্যে। এমন করে বলে যেন একই সঙ্গে তার পুত্রলাভ ও পতি বিয়োগ হল। আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন বাণী বসুর লেখা সৈরিনী। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আবার দেখা হবে এমনি ভালো গল্পের সাথে আগামী অডিওতে। ভালো থাকবেন। নমস্কার।